আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমাদের আজকের এই যে স্কুল কলেজের সিস্টেম এর গোড়াপত্তনটা কবে আর কিভাবে হলো? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে প্রায় ৪ দশক আগের একটা যুগান্তকারী পলিসিতে। আজকে আমরা কাটাছেড়া করব সেই জাতীয় শিক্ষানীতি বা এনপিই ১৯৮৬কে, যা বছরের পর বছর ধরে ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটা নির্দিষ্ট খাতে বইয়ে নিয়ে গেছে। তো এই ১৯৮৬ সালের পলিসিটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। দেখুন, এর আগে ১৯৬৮ সালে একটা শিক্ষানীতি হয়েছিল, কিন্তু সেটা ঠিকঠাকভাবে কার্যকর করা যায়নি। তাই ১৯৮৫ সাল নাগাদ তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বুঝলেন যে দেশের জন্য একটা নতুন আধুনিক শিক্ষানীতির ভীষণ দরকার। আর সেই ভাবনা থেকেই শুরু হলো এক দেশজোড়া পর্যালোচনা, যার সরাসরি ফল ছিল এই এনপিই ১৯৮৬। এই পুরো নীতিটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে কয়েকটা মূল ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এর প্রেক্ষাপট, তারপর জানব এর প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল, আর সবশেষে আলোচনা করব কিভাবে এটা ভারতের শিক্ষা ব্যবস্থায় একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে গেছে। তাহলে প্রথম প্রশ্নটাই আসে যে হঠাৎ করে ১৯৮৬ সালে একটা নতুন শিক্ষানীতির দরকার পড়ল কেন? আসলে ৮-এর দশকের মাঝামাঝি সময়ে ভারত একটা বড়সড় অর্থনৈতিক আর প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। দেশের আকাঙ্ক্ষাও বাড়ছিল, আর সেই ভবিষ্যতের সঙ্গে তাল মেলাতে একটা নতুন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন ছিল, এটা বলাই বাহুল্য। এই নীতির মূল ভাবনাটা খুব সুন্দরভাবে এর অফিসিয়াল ডকুমেন্টে বলা আছে। সেখানে লেখা ছিল, একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে তার নিজস্ব আর্থসামাজিক পরিচয়কে তুলে ধরতে হবে, আর সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তৈরি হতে হবে। মানে, শিক্ষা শুধু বই পড়া নয়, বরং জাতীয় উন্নতি আর একতার একটা স্তম্ভ হিসেবে ভাবা হচ্ছিল। এই যে বড় বড় লক্ষ্যের কথা বলা হলো, সেগুলো পূরণ করার জন্য প্রথম যে পদক্ষেপটা নেওয়া হয় তা হলো গোটা দেশের জন্য একটা একরকমের একটা সিঙ্গল গোছানো শিক্ষা কাঠামো তৈরি করা। আর এই নীতির সম্ভবত সবচেয়ে পরিচিত যে বৈশিষ্ট্য, সেটা হলো দেশ জুড়ে এই 10+2+3 সিস্টেমটা চালু করা। কোঠারি কমিশনের সুপারিশেই এই কাঠামোটা বানানো হয়েছিল। মানে সোজা কথায় স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনার একটা কমন রুট ম্যাপ তৈরি করা হলো। কিন্তু শুধু একটা কাঠামো বা স্ট্রাকচার বানিয়ে দিলেই তো হবে না, তাই না? একদম তৃণমূল স্তরে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার মান বাড়ানোটাও খুব জরুরি ছিল। আর এই লক্ষ্যেই একটা বিশাল পদক্ষেপ নেওয়া হয়, যার নাম ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার। দেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অন্তত কিছু বেসিক জিনিস থাকতেই হবে, যেমন কমপক্ষে 2টো বড় ক্লাসরুম, অন্তত 2জন শিক্ষক, যার মধ্যে একজন অবশ্যই মহিলা হবেন, যাতে মেয়েরা স্কুলে আসতে উৎসাহিত হয়, আর হ্যাঁ, ব্ল্যাকবোর্ড, চার্ট, ম্যাপের মতো জরুরি টিচিং মেটেরিয়ালস। মানে শিক্ষার ভিতটাকেই মজবুত করার একটা বিরাট চেষ্টা ছিল এটা। এবার আসি এই নীতির আরেকটা দারুণ দিকে। শিক্ষাকে শুধু জ্ঞান অর্জনের উপায় হিসেবে না দেখে এটাকে সামাজিক ন্যায়বিচার আর সমতা আনার একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা ভাবা হয়েছিল। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই নীতিটা শুধু মেয়েদের স্কুলে আনার কথা বলেনি, এর লক্ষ্যটা ছিল আরও অনেক বড়। শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে নারীদের ক্ষমতায়ন করা, সমাজে তাদের অবস্থান বদলানো, আর যুগ যুগ ধরে চলে আসা বৈষম্যগুলো দূর করা। একইভাবে তফসিলি জাতি আর উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছিল। স্কলারশিপ দেওয়া থেকে শুরু করে আদিবাসী এলাকাগুলোতে এমনভাবে স্কুল তৈরি করা যাতে তারা সহজে আসতে পারে, এরকম নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। মূল লক্ষ্য ছিল বৈষম্য ঘুচিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। শিক্ষায় সমতা আনার এই চেষ্টার একটা সেরা উদাহরণ হল নবোদয় বিদ্যালয় স্থাপন। এগুলোকে বলা হতো পেস সেটিং স্কুলস বা গতি নির্ধারক স্কুল। কারণ এর আইডিয়াটা ছিল গ্রামের মেধাবী ছেলেমেয়েদের জন্য এমন একটা হাই কোয়ালিটি আধুনিক শিক্ষার মডেল তৈরি করা, যা দেখে অন্য স্কুলগুলোও অনুপ্রাণিত হবে। আর এখানে পড়ার জন্য পরিবারের আর্থিক অবস্থা কোনো বাধাই ছিল না। অবশ্যই এত বড় বড় প্ল্যান বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের দরকার। তাই এই পলিসিতে আবারও সে পুরনো দাবিটাকেই জোরালোভাবে তুলে ধরা হয় যে দেশের মোট জাতীয় আয়ের বা জিডিপির কমপক্ষে 6% শিক্ষা খাতে খরচ করতে হবে। এই লক্ষ্যটা নিয়ে কিন্তু আজও ভারতে আলোচনা হয়। পলিসি নির্মাতারা খুব ভালোভাবেই বুঝেছিলেন যে কাগজে কলমে নীতি যতই ভালো হোক না কেন, এর আসল সাফল্যটা নির্ভর করবে শিক্ষকদের ওপর। কারণ মাঠে নেমে তো কাজটা তাদেরই করতে হবে। আর তাই শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য একটা ডুয়াল সিস্টেম ভাবা হয়। একদিকে জেলা লেভেলের টিচারদের ট্রেনিং দেওয়ার জন্য তৈরি করা হলো ডাইটস বা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আর অন্যদিকে জাতীয় স্তরে পুরো ট্রেনিং সিস্টেমের মান নিয়ন্ত্রণের জন্য এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনকে আরও ক্ষমতা দেওয়া হলো।
এতে লোকাল প্রয়োজন আর ন্যাশনাল স্ট্যান্ডার্ড দুটোই বজায় রাখার চেষ্টা করা হয়। শুধু ট্রেনিং দিয়েই থেমে থাকা হয়নি, শিক্ষকদের বেতন, চাকরির অন্যান্য সুযোগ সুবিধা আর সমাজে তাদের সম্মান বাড়ানোর ওপরেও জোর দেওয়া হয়েছিল। কারণ এটা পরিষ্কার ছিল যে সেরা মেধাবীদের যদি শিক্ষকতার পেশায় আনা না যায় তাহলে শিক্ষার মান কোনোদিনও উন্নত হবে না। বেশ, এত কিছু তো হলো, কিন্তু প্রশ্ন হলো এই ব্যাপক নীতির দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী ছিল, এর উত্তরাধিকার কি? একটা জিনিস মাথায় রাখতে হবে, এই নীতিটা কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম ছিল না। সময়ের সাথে সাথে এটাকে বদলানোও হয়েছে। যেমন ১৯৯২ সালে একটা প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA এর মাধ্যমে একে আপডেট করা হয়। মূল ভাবনাগুলো একই ছিল, কিন্তু সেগুলোকে বাস্তবায়নের কৌশলগুলোকে আরও উন্নত করা হয়। এটা প্রমাণ করে যে নীতিটা বেশ অ্যাডাপ্টেবল ছিল। এক কথায় বলতে গেলে NP 1886 একটা মাইলস্টোন ছিল। এটা শুধু একটা পলিসি ছিল না, এটা ছিল একটা ভিশন যা প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতের শিক্ষা ব্যবস্থাকে পথ দেখিয়েছে আর নবোদয় বিদ্যালয় বা ডায়েটসের মতো প্রতিষ্ঠান তৈরি করেছে, যেগুলো আজও অত্যন্ত প্রাসঙ্গিক। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য থেকে যায়। ১৯৮৬ সালের সেই শিক্ষানীতি আজকের ভারতের জন্য কি রাস্তা তৈরি করে দিয়ে গেছে? আর সেদিন যে কোয়ালিটি আর সমতার কথা বলা হয়েছিল, সেই নীতিগুলো আজও আমাদের শিক্ষা ব্যবস্থাকে কতটা প্রভাবিত করছে? আর সেই স্বপ্ন পূরণে আমরা কতটা এগোতে পারছি?